অভ্যুত্থান ঠেকাতে ব্যবহার করা সহ খোয়া যাওয়া অস্ত্রের 25% উদ্ধার হয়নি। নিরাপত্তার ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিচারের স্বচ্ছতা ও গতি আনবে বলছেন বিশ্লেষকরা। প্রয়োগে সচেতন থাকার পরামর্শ। ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প, শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা দাবি। এবং নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদে ঢুকে পড়েছে পিটিআই এর লাখ লাখ কর্মী সমর্থক। ইমরানকে মুক্ত করার প্রত্যয়। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। এখনো দগদগে ৩৬ জুলাইয়ের ক্ষত। অভ্যুত্থান ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবহার হয়েছে অবৈধ এমনকি লাইসেন্স করা অস্ত্র। এছাড়া ৫ আগস্টের পর থানা থেকেও লুট হয় বিপুল অস্ত্র। এসব অস্ত্রের 25% এখনো উদ্ধার হয়নি। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে আরো জানাবেন আরিফ হোসেন। এই যে অস্ত্র দেখছেন এটি এসএমজি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। ৫ আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে 34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা। ভাটরা থেকে অনুসন্ধানের শুরুটা করতে চায় এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিসিং। যেতে চাই বাড্ডা থানায়। সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান ও ৭৭টি সাউন্ড গ্রেনেড ও কালার স্মোক গ্রেনেড 4টি উদ্ধার করা হয়েছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত লুট হওয়া 1106টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে 972টি। এছাড়া যেসব রাইফেল, এসএমজি, এলএমজি, চায়না পিস্তল খোয়া গেছে সেগুলোরও সব উদ্ধার হয়নি। আর খোয়া যাওয়া 1092টি পিস্তলের মধ্যে পাওয়া গেছে মাত্র 618টি। সবচেয়ে বেশি খোয়া গেছে শটগান 2076টি, যার মধ্যে 420টি এখনও উদ্ধার করা যায়নি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল, তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো সারারা নাই। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে আপনি রেট করেন। ওনারা গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। যে এগুলো জমা হয়েছে কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু জানা গেল। সরকারি নির্দেশনার পরও 437 জন লাইসেন্সধারী এখনো অস্ত্র জমা দেয়নি ডিসি অফিসে, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য অস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা সেটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র
ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার, পিস্তল, রাইফেল, শটগান সহ বিভিন্ন ধরনের প্রায় ৩০০-র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের ৯০টি ও পুলিশের ২২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া ২৪৫টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এর প্রায় ৩১৬টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এর ভিতরে ২২৬টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় আমরা ৯০টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের হাতে যদি এমন কোনো তথ্য প্রমাণ আসে যাতে অভিযুক্ত ওই অপরাধের জন্য নিরপরাধ প্রমাণ হয়, সেই তথ্য আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সে। সম্প্রতি জারি করা এই অধ্যাদেশটিতে আগের আইনের 18টি ধারা সংশোধন করা হয়েছে। সবশেষে নতুন আইনটি কতটা আন্তর্জাতিক মানের হলো এবং এর মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা কতটা সম্ভব, সে উত্তর খুঁজেছেন আজহার লিমন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটার সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার এ ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে। এই আইনের 3য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে 2য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। অধ্যাদেশে নতুন সেকশন 9-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা 11তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। 12 নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান, যেখানে 2য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের 19 ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা 21-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে সে কথাও বলা হয়েছে। 23-এর 1-এর 1 নম্বর ক্লোজে বলা হয়েছে এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে। এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলে, মানে 40 দশকের, সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো
যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামিপক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। এই সংশোধনী 2009 সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। বিশ্বের অধিকাংশ আয়ু ফুরনো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে। এরপর খণ্ড বিখণ্ড হয়ে এইসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে, আর এর উপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। ফয়সাল করিম জানাবেন বিস্তারিত। রাজধানীর শ্যামপুরের 2 কক্ষের ছোট কারখানা, দিনরাত ব্যস্ত শ্রমিকের হাত আর নানা ভারী মেশিনে যেখানে উৎপাদিত হয় হাজার হাজার নাটবল্টু, আর এগুলো যে লোহার কয়েল থেকে তৈরি হচ্ছে তার মূল কাঁচামাল আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এমন অসংখ্য ডকইয়ার্ড। এই জাহাজ নির্মাণ শিল্পেও যে কাঁচামাল লাগে তার উল্লেখযোগ্য অংশ আসে সীতাকুণ্ড থেকে। মোর দ্যান 90% স্টিলের যোগান এই বিল্ডিং বলেন আর রিপেয়ার বলেন এই শিপ ইন্ডাস্ট্রির জন্য এটা আসে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে। এটার সাথে আমাদের রোলিং জড়িত বিষয়টা এমন না, ওই সেক্টরটা পুরোটাই জড়িত। তো এই যে আমাদের যে চাহিদাটা এটা সম্পূর্ণটা ব্যাকআপ দিচ্ছে এখন চিটাগংয়ের যেই জাহাজ ভাঙা স্ক্র্যাপ এইটা থেকে পুরোটাই আসতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের 30 কিলোমিটার এলাকা জুড়েও চোখে পড়ে জাহাজ ভাঙা শিল্পের এক সুবিশাল অর্থনীতি। এই যেমন এখানকার এই বেসিন, স্টিলের শেলফের মতো টেকসই কিচেন আইটেমগুলোর অধিকাংশের আলাদা কদর রয়েছে নামিদামি হোটেল রেস্টুরেন্টে। মাদাম বিবির হাটের এই দোকানে জাহাজের এইসব জেনারেটর বা যন্ত্রাংশ পুরনো হলেও এগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পুরনো জাহাজের আসবাব, ক্রোকারিজ, কিচেন আইটেম, পাইপ ফিটিং সহ সবকিছুরই রয়েছে সুবিশাল বাজার। বিশ্বের আয়ু ফুরানো সমুদ্রগামী যত জাহাজ আছে তাদের প্রায় অর্ধেকেরই গন্তব্য হয় সীতাকুণ্ডের এই সমুদ্র উপকূল। একসময়ের দুর্গম ও পরিত্যক্ত এই এলাকা শত সংকট সত্ত্বেও বাংলাদেশকে এই শিল্পে পৌঁছে দিয়েছে শীর্ষস্থানে। শিপ ব্রেকিংয়ের মধ্যে অনেক রকমের আপনার ধরেন নিয়ার অ্যাবাউট আপনার ক্যালকুলেশন করতে গেলে আপনার 100 পণ্যের মতো হচ্ছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ফেরাস, নন ফেরাস। ফেরাসের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দেশের মার্কেটে। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের সুবিশাল ইস্পাত শিল্প। বছরে 50,000 কোটি টাকা আয় করা এই শিল্পের 30 থেকে 40% কাঁচামাল আসে পুরনো জাহাজ থেকেই। এর পাশাপাশি দেশের প্রায় 400 রিরোলিং মিলে জাহাজের বিভিন্ন প্লেট ও সরঞ্জাম রাখে মূল কাঁচামালের ভূমিকা, যেখানে বছরে আয় হয় 10,000 কোটি টাকা। আর সারা দেশের প্রায় 150 জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও পুরনো জাহাজগুলোর পণ্য কাজে লাগে, যার আকারও 10,000 কোটি টাকার। এই জাহাজটা হলো একটা ফ্লোটিং আয়রন মাইন, এবং শুধু আয়রন মাইন না, এখানে আপনি যতগুলি ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছেন। এখানে 120 থেকে 40টা আউটলেট আছে, ইকুইপমেন্ট, কেবল সব কিছু নিয়ে, ফার্নিচার। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করছেন, যার সাথে প্রয়োজন হবে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা। আমরা আশাবাদী আগামী বছরের জুন মাস নাগাদ বাংলাদেশ থেকে আরও মিনিমাম 20 থেকে 25টা ইয়ার্ড হংকং কনভেনশন অনুযায়ী প্রস্তুত হবে পুরোপুরি। একটা ভালো সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের একটা ইনক্লুশনের এখানে একটা স্কোপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংক 2023 সালে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের লিস্টিংয়ে গ্রিন শিপ রিসাইক্লিংকে ইনক্লুড করেছে, বাট তার কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা।
ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। 144 ধারা জারি, সেনাবাহিনী মোতায়েন, সব প্রবেশ বন্ধ করেও ঠেকানো যাচ্ছে না সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আন্দোলন। এরই মধ্যে ইসলামাবাদের ডি চকে পৌঁছে গেছে দলটির লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক। নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। মাহেন্দ্রক্ষণের আগে চলছে শেষ মুহূর্তের বিশ্রাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে ছিনিয়ে আনতে প্রস্তুত তার সমর্থকরা। অন্যদিকে যুদ্ধাংদেহী মনোবল নিয়ে ইসলামাবাদ ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিরোধীদের যে কোনো মূল্যে আটকাতে পাকিস্তান জুড়ে 2 মাসের জন্য জারি 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। পাশাপাশি সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে নওয়াজ শরীফ সরকার। সর্বোচ্চ বল প্রয়োগের হুমকি দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। हमारे लिए अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे 5 मिनट फायरिंग होनी है तो उसके बाद वहाँ बंदा नज़र नहीं आएगा, लेकिन हम लोग कह रहे हैं सब्र सब्र सब्र। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जानें ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि গেল 2 দিন ধরে ইমরান খানকে মুক্তির আন্দোলন ছড়িয়ে পড়ে রাজপথে। দলে দলে রাজধানীমুখী হচ্ছে জনস্রোত। জীবনের বিনিময়ে ইমরান খানকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান। खान साहब की रिहाई और आजादी यहाँ से मुमकिन होगी। पाकिस्तान तहरीक इंसाफ किसी भी बैरूनी मुल्क बशमूल अमेरिका के किसी भी मुल्क से मदद की तलबगार नहीं है। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে পিটিআই সমর্থকদের বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধা পেরিয়ে ইসলামাবাদের ডি চক এলাকায় পৌঁছে গেছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরীর নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে এটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, মহাসড়কে জ্বালিয়ে দেয় আগুন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে কয়েকজন নিহতের খবর মিলেছে। এছাড়াও সেনাবাহিনীর ওপর গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ জানিয়েছে সরকার। हम आए यहाँ फ्रंट लाइन पे अभी इनकी जो शेल ये कर रहे हैं ये फेस कर रहे हैं और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है। हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो ज़िद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ইসলামাবাদ। শিপিং কন্টেনারের সাহায্যে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথ। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোনো কিছুতেই যেন দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এরই মধ্যে পিটিআই এর শীর্ষ নেতারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে গেল 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি, যা এখনও চলমান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হলেও গত 1.5 বছরেও শুরু হয়নি আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে স্থলবন্দরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণ করা হচ্ছে না। বন্দরের বাংলাদেশ অংশের সম্পূর্ণ কাজ শেষ হলেও ভারত অংশে ইমিগ্রেশন সহ সম্পৃক্ত স্থাপনা নির্মাণ কাজ না হওয়ায় বন্দর কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কাজল সরকার। 2016 সালে বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরবর্তীতে 2017 সালে উপজেলার কেদারকোট এলাকায় অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। গেল বছরের জুনে মোট 48 কোটি 90 লাখ টাকা ব্যয়ে শেষ হয় নির্মাণ কাজ। বন্দরের জন্য নির্মাণ করা হয় অফিস ভবন, ওজন মাপার যন্ত্র, খোলা প্রাঙ্গণ, আবাসিক ভবন সহ অন্যান্য স্থাপনা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 1.5 বছর পার হলেও শুরু হয়নি আমদানি রপ্তানি কার্যক্রম। ফলে স্থলবন্দরকে ঘিরে ব্যবসায়ীদের আগ্রহে অনেকটাই ভাটা পড়েছে। এন্টার হবিগঞ্জ প্লাস সিলেটবাসীর একটা স্বপ্ন ছিল যে এখানে ব্যবসা বাণিজ্য হবে। ইন্ডিয়ার অংশে কোনো এখন পর্যন্ত কাজের কোনো চালুই করে না এখন পর্যন্ত। হিলি বন্দর সহ বিভিন্ন বন্দর থেকে বিভিন্ন পণ্য আমাদের হবিগঞ্জে আসে। বাল্লা বন্দর দিয়ে যদি ঢুকে ভাড়াটা অনেক কম হবে।
বাংলাদেশ সীমান্তে এত আয়োজন থাকলেও ভারতের অংশে নেই কোনো শুল্ক স্টেশন। সে কারণে বন্দরের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। সীমান্তের ওপারে দ্রুত শুল্ক স্টেশনের নির্মাণ কাজ শুরু হওয়ার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। এই বিষয়ে হায়ার অথরিটি ইন্ডিয়ার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। যত তাড়াতাড়ি তারা নির্মাণ কমপ্লিট করতে পারবে, তাদের স্থাপনা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে পারে, তত তাড়াতাড়ি আমরা আমদানি রপ্তানি শুরু করতে পারবো। ডেভেলপটা ওইভাবে হয় নাই, এখনও ট্রেড শুরু হয় নাই, এই বিষয়ে কথা হচ্ছে। আমরা নেক্সট মান্থে আপনার দিল্লিতে একটা মিটিং আছে, সেখানে আমরা এগুলো জোরালোভাবে উত্থাপন করব, যাতে করে তাদের পার্টটা তারা ডেভেলপ করে ট্রেডটা শুরু করতে পারি আমরা। কৃষি, মৎস্য, গৃহস্থালী, সিরামিক, স্যানিটারি, প্রক্রিয়াজাত খাদ্য, নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি হবে বাল্লা স্থলবন্দর দিয়ে। সেই সাথে ভারতের 7টি রাজ্যে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশাবাদী ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এখন হবিগঞ্জ। মেহেরপুরে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগ, তাই সাথে রোগীর চাপ বাড়ছে হাসপাতাল সহ ক্লিনিকগুলোতে। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, রোগীদের চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানাবেন। মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা, যার ফলে আস্তে আস্তে কিন্তু শীত কিন্তু একেবারে জেঁকে বসছে। আমি যদি আপনার গত কয়েকদিনের কথা বলি, গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 15 ডিগ্রি বা এর আশেপাশেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমি যার জন্য আমি মেহেরপুরের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সহ আশেপাশে যেসব ক্লিনিকগুলো, সেখানে খোঁজ খবর নিয়েছি। আমি দেখেছি প্রত্যেক জায়গাতেই কিন্তু রুগীর অনেক চাপ বেড়ে গেছে। আমি যদি আজকের কথা বলি, মেহেরপুর জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হলেও কিন্তু রুগী ভর্তি আছে 400-র কাছাকাছি। এছাড়াও বহির্বিভাগেও কিন্তু নিয়মিতভাবে 100-র অধিক অতিরিক্ত রুগী চিকিৎসা নিতে আসছে। আর এদের বেশিরভাগই কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং শিশু। বিশেষ করে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর সহ বিভিন্ন রোগ বালাই কিন্তু বাড়ছে। আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে রোগীর যেহেতু অতিরিক্ত চাপ রয়েছে, তারপরেও চিকিৎসা কিন্তু নিয়মিত চলছে। আমরা অনেককে দেখেছি ফ্লোরে আপনার বিছানা বিছিয়ে চিকিৎসা নিচ্ছে, যার কারণে আপনার বেডের সংকট রয়েছে। সেই সাথে মেহেরপুরে চিকিৎসকেরও কিন্তু সংকট বলা যায়। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নাই, যার ফলে এই কম চিকিৎসক নিয়ে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে মুক্তি। আমি এছাড়াও যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আমি কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে কিন্তু যে কোনো ধরনের রোগ বালাই হতে পারে। তাই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, এদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও যদি আমি আপনাকে বলি, ওষুধের কিন্তু সংকট নয়, পর্যাপ্ত পরিমাণ ওষুধ মেহেরপুর জেনারেল হাসপাতালে রয়েছে এবং আশেপাশে যে সমস্ত ফার্মেসি গুলা রয়েছে, সেখানেও কিন্তু ওষুধের কোনো সংকট এখনো পর্যন্ত আমরা শুনতে পাইনি। মুক্তি, এই ছিল আমার কাছ থেকে মেহেরপুরে শীত জনিত বা আবহাওয়া জনিত কারণে রোগের সর্বশেষ অবস্থা। মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। সিলেট বিভাগীয় বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক সাংগঠনিক কর্মশালা চলছে। সেখান থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, সিলেট বিএনপির বিভাগীয় কর্মশালায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, বিস্তারিত একটু জানতে চাই। আচ্ছা দেখুন, বিএনপির যে 31 দফা ও জনসম্পৃক্তি যে সকল মেরামত কাঠামোর রূপরেখা তৈরি করা হয়েছিল, তারই প্রেক্ষিতে মূলত কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনেই আজকে সিলেট বিভাগীয় যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে সিলেটের জেলা শিল্পকলা একাডেমিতে তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সকাল 10টা থেকেই। এখানে সিলেট মহানগর অর্থাৎ বিভাগের যে মহানগর টিম আছে, মহানগরের যে রয়েছে, তারা পাশাপাশি হচ্ছে জেলার উপজেলা
উপজেলা পর্যায়ের যে সকল সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন তারা অংশ নিয়েছেন। এখানে বিএনপির জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন বা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন যে বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম থাকে, এই কার্যক্রমগুলো মানুষের মধ্যে পরিবর্তন আনতে হলে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আসলে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদেরকে নিয়ে দলীয় যে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে নানান দিক নির্দেশনা রয়েছে। তাছাড়া বিএনপি কর্তৃক যে ঘোষিত 31 দফার যেটা রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য যে সকল দফাগুলো উল্লেখ করা হয়েছে সে বিষয়ে তাদেরকে স্পষ্টভাবে ধারণা দেওয়া হবে এবং এই প্রশিক্ষণ শেষ করেই মূলত সাংগঠনিক পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রান্তিক পর্যায়ের যারা দায়িত্বশীলতা রয়েছেন অর্থাৎ উপজেলা কিংবা গ্রাম পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে এই ধারণাটা স্পষ্ট করে দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো, অর্থাৎ জনগণকে বোঝানো যে বিএনপির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন তারা রাজনীতি করছে এবং আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ তারা কেমন দেখতে চান। এই সকল বিষয়ে আসলে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটি বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। আর এই জায়গায় আজকের যে আয়োজন কর্মশালা রয়েছে সেখানে বিকেল 3টায় বিএনপির যে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন, তার মধ্য দিয়ে আসলে শেষ হবে। তো সব মিলিয়ে শুরু হয়েছে এবং দিনব্যাপী এটা চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। আরএফএল গিজারে আছে মিশর উপকূলে লোহিত সাগরে ডুবে গেছে পর্যটকবাহী ছোট জাহাজ ডুবি। এ ঘটনায় 2 ব্রিটিশ ও 1 ফিনিশ নাগরিক সহ নিখোঁজ কমপক্ষে 16 জন। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে 28 জনকে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে 44 জন যাত্রী ও ক্রু সহ 5 দিনের যাত্রায় সোমবার স্থানীয় সময় সকালে বন্দর ছেড়ে যায় দ্য সি স্টোরি। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য না জানালেও বেঁচে ফেরা যাত্রীরা জানান বড় একটি ঢেউয়ের আঘাতে ডুবে যায় জাহাজ। রবি ও সোমবার ভূমধ্যসাগর ও লোহিত সাগরে চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া দপ্তর। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে মিশরের যুদ্ধজাহাজ ও সামরিক এয়ারক্রাফট। দু সালে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে 140 জন নারী তার সঙ্গী বা নিকটাত্মীয়ের হাতে হত্যা হয়েছেন। জাতিসংঘের লিঙ্গ সহিংসতা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল বছর বিশ্বব্যাপী 85,000 নারীকে হত্যা করা হয়েছে, যার 60% পেছনে রয়েছে সঙ্গী কিংবা পরিবারের সদস্য। নারী ভিকটিমের দিক থেকে সবচেয়ে এগিয়ে আফ্রিকা মহাদেশ, তবে মোট হত্যাকাণ্ডের শিকার হওয়া 80%ই পুরুষ। প্রতিবেদনে উল্লেখ করা হয় বিভিন্ন দেশে নারীদের হত্যা ঠেকাতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, যদিও ভিকটিমের সংখ্যা এখনও আশঙ্কাজনক হারে বেশি। এখন বাণিজ্য শেষ করব চাঁদ আর রাতের গল্প দিয়ে। কুয়াশা, মেঘ আর চাঁদের মিতালি নাকি অগ্রহায়ণে রাতেই ঘটে, কিন্তু ইট কাঠের এই নগরী কি তার দেখা পায়? সন্ন্যাসীর মতো হেমন্তিকার রাত কি ধরা দেয় চাঁদপ্রিয়দের? সেই গল্পে তুলে এনেছেন জাবেদ আব্দুল্লাহ, দৃশ্যবন্দী করেছেন হাবিবুর রহমান আকাশ। হেমন্তের চাঁদ কি অভিমানী? না হলে মেঘ ও কুয়াশায় কেন এই আড়াল? সাগর তোমার, পাহাড় তোমার, আমার মাথায় পড়ে মাল, সারা দেহে কাঁচা দরিয়া, এই নয় আমার কাজ, এই নয় আমার 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 কাজ, এই নয় আমার কাজ। এমন রাতে মূলত চাঁদ কার হয়? লীলাবতী, দীপান্বিতার নাকি শ্রেয়সীর? মাঝ অগ্রহায়ণে চারিদিকে বইছে হিম বাতাস, নতুন রূপে সেজেছে প্রকৃতি, তার রাতের লাবণ্য বুনো কাঠপাতার সুগন্ধিতে ভরা। যারা এমন রাত উপভোগ করছেন প্রকৃতির কাছে এসে তারা বললেন চাঁদের জলজল রূপ তো মানুষের মন কেড়ে নেয়। এই বরফ সাদা চাঁদ পূর্ণতা পায় মধ্যরাতে। রাত গভীর হলে যেন স্বপ্নহীন তারারা জেগে ওঠে আমাদের মতো করে। প্রতি বছর শীতের জন্য ওয়েট করি সবসময়, কখন শীত আসবে, এই যে জামা কাপড় পরে বেরোবো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেবো, চা খাবো। রাতেই একমাত্র আমরা একটা শান্ত পরিবেশ পাই, রাত উপভোগ করা যায়, নিজেদের মধ্যে আলাপচারিতা, ক্যাম্পাস ঘুরে দেখা, বাইরে যাওয়া, সবকিছু আমরা এই টাইমটাতেই করি। রাতে ঢাকা শহরের মতো একটা এরিয়াতে রাতই একমাত্র জায়গা যেখানে নিজের মন মতো বা শান্তি মতো কোথাও বসে থাকা যায়। আমার নীরবতার সাক্ষী আছে চাঁদ। সূর্যটা শুধু লড়াই করে আর প্রতিবাদ। কবি শ্যানন এল্ডার একবার বলেছিল, চাঁদ তার আলো দিয়ে সারা রাত আপনাকে
পথ দেখাবে, কিন্তু সে নিজেই সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে। শীতের রাতে বিচিত্র মানুষ থাকে নগর জুড়ে, আর রাতের অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় পথিক, কবি, উদাসীন যুবক। রাতে হরেক রকমের ব্যবসার সাথে জড়িতরা বললেন, জীবন জীবিকার তাগিদে পথে রাত কাটাতে হয়। বিকাল থেকে সারা রাত বেশি 3000 4000 বাতাস লাগে তো শীত, অনেক শীত লাগে। শীতের রাতে পরিবার নিয়ে আসলাম, শীতের প্রথম আমেজটা এখনই পাওয়া যাচ্ছে। ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে ডিসেম্বরের শুরুতে। এছাড়া পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন বাণিজ্যে বিদায় নেবার আগে শিরোনামগুলো আরো একবার। অভ্যুত্থান ঠেকাতে ব্যবহার করা সহ খোয়া যাওয়া অস্ত্রের 25% উদ্ধার হয়নি। নিরাপত্তা ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিচারে স্বচ্ছতা ও গতি আনবে বলছেন বিশ্লেষকরা। প্রয়োগে সচেতন থাকার পরামর্শ। ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প, শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা দাবি। নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদে ঢুকে পড়েছে পিটিআই এর লাখ লাখ কর্মী সমর্থক। ইমরানকে মুক্ত করার প্রত্যয়। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন টিভিতে।